online building material and construction class. This is my fifth lecture in this series. We already have discussed building components and types of building in unit 1, and then in lecture number 3 and 4 we already discussed about stones. Today we shall be talking about building materials. The name is bricks. Okay, then let us start. Now first of all we have to know what is brick. Bricks are regular size of rectangular unit. Bricks are regular size of rectangular unit. Bricks are made of clay. They are usually used for most of the building works. Bricks are most generally used as a substitute for stone when the stone is not available. Actually দেখ আগে অ্যানশিয়েন্ট যুগে মানুষ ব্রিকের ব্যবহার করতো না, তখন কিন্তু মানুষ স্টোন দিয়ে সমস্ত কাজকর্মগুলো করতো। আস্তে আস্তে মানুষ ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ আস্তে আস্তে স্টোনের বদলে মানুষ ব্রিক ইউজ করতে শুরু করেছে। ওকে, তাহলে ব্রিক্স হচ্ছে রেগুলার সাইজ অফ রেক্টেঙ্গুলার ইউনিট। এটা কী দিয়ে বানানো হয়? মাটি দিয়ে বানানো হয়, তারপরে পোড়ানো হয়। নাও ইম্পর্টেন্স অফ ব্রিক ডাইমেনশন। ব্রিক ডাইমেনশনের গুরুত্বটা কোথায়? অ্যাকচুয়ালি ব্রিকের সেভাবে বলতে গেলে ডাইমেনশনই হচ্ছে সব কিছু। প্রপার ডাইমেনশন না থাকলে সেই বিল্ডিংয়ে কাজ করা মুশকিল হয়ে যায়, এবং কাজ করার পরেও কাজের অনেক ডিফেক্ট আসে, সেগুলো আলোচনা আমরা পরে আসবো। তাহলে এখন আমরা ডিসকাস করি যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ব্রিক ডাইমেনশন। From the very beginning of the invention of the brick, the dimension of brick is very important because bricks are used in various construction and other ways, so that different fields need different size of a brick. মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ব্রিকের মাপ লাগে। So dimension, shape, these all are important while you are choosing bricks as a construction material, right? Next, brick size based on IS 1077. তাহলে এই যে ব্রিকের সাইজ বিভিন্ন রকম ব্রিক ম্যানুফ্যাকচারার যারা ব্রিকগুলো তৈরি করে তারা বিভিন্নভাবে তৈরি করতে পারে, বাট একটা ইউনিফর্ম সাইজ থাকা দরকার যেটা সবাই ফলো করবে। ওকে, তাহলে সেই সাইজটা কি? তাহলে এখানে দেখ লেখা আছে ব্রিক সাইজেস বেসড অন IS 1077। এই কথাটার মানেটা কি? এই IS 1077টা কী জিনিস? IS মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। IS মানে কি বললাম? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এই IS 1077 অ্যাকচুয়ালি ইট ওয়াজ পাবলিশড ইন 1992। IS 1077 1992 এইভাবে আমরা বলবো IS কোডটাকে। তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড IS 1077, এই 1077 যেখানে ডিল করে কমন বার্ন ক্লে বিল্ডিং ব্রিক সম্বন্ধে এরা সমস্ত জানকারি আমাদের দেয়, রাইট? তাহলে সেই কোড অনুযায়ী বিল্ডিংয়ের মাপগুলো, ব্রিকের মাপগুলো কী কী হওয়া উচিত সেইটাই আমরা দেখব। ওকে, তাহলে IS 1077 কোড অনুযায়ী ব্রিক্স আর বেসিক্যালি টু টাইপস, একটা হচ্ছে মডুলার ব্রিক, একটা হচ্ছে নন মডুলার ব্রিক। তাহলে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ মডুলার ব্রিক? Modular bricks are generally available in two sizes. Number one, 190 mm into 90 mm into 90 mm. তাহলে 190 mm এটা হচ্ছে লেন্থ, আর 90 mm উইথ, আর হাইট হচ্ছে 90 mm। এই একটা সাইজ। আর সেকেন্ড সাইজ হচ্ছে 190 mm 90 mm আর হাইট হচ্ছে 40 mm। এই দুটো সাইজের মডুলার ব্রিক জেনারেলি পাওয়া যায়। নেক্সট হচ্ছে নন মডুলার ব্রিক্স। এই নন মডুলার ব্রিক্স সেটার আবার দুটো ডাইমেনশন আছে। একটা হচ্ছে 230 mm লেন্থ, 110 mm উইথ, আর 70 mm হচ্ছে হাইট। এটা কমনলি
আমাদের চারিদিকে পরিচিত হচ্ছে, যদি ইঞ্চিতে কনভার্ট করি 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, এটা কিন্তু চারিদিকে চলে। কিন্তু মাপ কিন্তু অ্যাকচুয়াল আইএস কোড অনুযায়ী হচ্ছে 230 মিলিমিটার, 10 ইঞ্চির থেকে একটু কম। 10 ইঞ্চি মানে ধর হচ্ছে প্রায় 254 মিলিমিটার মতো হয়, 10 ইঞ্চির থেকে কম হচ্ছে এটা। 230 মিলিমিটার, 100 মিলিমিটার, 5 ইঞ্চি যেটাকে বলে। 5 ইঞ্চি মানে হচ্ছে 5 ইন্টু 25, 125 মিলিমিটার, সেখানে এটা আমাদের 110 মিলিমিটার। আর হাইট 3 ইঞ্চি বলে, 3 ইঞ্চি মানে হচ্ছে 75 মিলিমিটার, সেখানে হচ্ছে 70 মিলিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের আইএস কোড অনুযায়ী নন মডুলার টাইপের ব্রিকের মাপ। আর একটা মাপ আছে, দ্যাট ইজ 230 মিলিমিটার বাই 110 মিলিমিটার, আর সেক্ষেত্রে হাইটটা একটু কমে যাবে। আগেরটা হাইট ছিল 70 মিলিমিটার, এটা হাইট হয়ে যাবে 30 মিলিমিটার। তাহলে এই গেল হচ্ছে আমাদের ব্রিকের মাপ অ্যাকর্ডিং টু আইএস 1077-1992। নাও কম্পোজিশন অফ ব্রিক্স ফাংশন অফ ইনগ্রিডিয়েন্ট, মানে ব্রিকে কি কি কম্পোজিশন থাকে। কম্পোজিশন মানে হচ্ছে ব্রিকটা কী দিয়ে তৈরি, ব্রিক যে আমরা তৈরি করছি সেই তৈরি করা ক্লেটার মধ্যে কি কি থাকা উচিত এবং সেটা কত পরিমাণে থাকা উচিত। ওকে, তাহলে ব্রিকের মধ্যে যেগুলো থাকে সেগুলো মানে পার্সেন্টেজ অফ কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক্স ওয়েট বেসিস যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। There are 6 major ingredients of brick. There are 6 major ingredients of brick. The general percentage of these ingredients in bricks are given below. সেটা আমরা যদি একটু দেখি, ফার্স্ট যেটা হচ্ছে সিলিকা, নেক্সট অ্যালুমিনা, দেন লাইম, দেন আয়রন অক্সাইড, দেন ম্যাগনেসিয়া। এই হচ্ছে মেন কনস্টিটিউয়েন্টস। এইটাকে মনে রাখার জন্য আমরা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিই। যেমন দেখ, আমি বললাম সিলিকা মানে হচ্ছে এস দিয়ে শুরু, অ্যালুমিনা মানে এ দিয়ে শুরু, লাইম মানে এল দিয়ে শুরু, আয়রন অক্সাইড আই দিয়ে শুরু, ম্যাগনেসিয়া এম দিয়ে শুরু। এটাকে তোদের মনে রাখার সুবিধার থেকে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, দ্যাট ইজ মনে রাখবি সালিম, SALIM, সালিম বা সেলিম, এই নামটা মনে রাখবি। ব্রিকের যদি কম্পোজিশন কখনো জিজ্ঞেস করে, এটা কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউতে বা পরবর্তীকালে তুই কোথাও চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছিস, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কমন আসে। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ ব্রিক্স, সেক্ষেত্রে মনে রাখার সুবিধার জন্য মনে রাখবি সালিম, SALIM। এস ফর হচ্ছে সিলিকা, এ ফর অ্যালুমিনা, এল ফর লাইম, আই ফর আয়রন অক্সাইড, এম ফর ম্যাগনেসিয়া। রাইট স্টুডেন্ট? নেক্সট, তাহলে এই সিলিকার পার্সেন্টেজ কত থাকে? সিলিকা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ইন বিটুইন 50 to 60, এটা থাকা উচিত। থাকে বলতে আইডিয়াল ব্রিকের ক্লে ক্ষেত্রে এগুলো হওয়া উচিত। তাহলে সিলিকের কোয়ান্টিটি কত থাকা উচিত? 50 থেকে 60। নেক্সট অ্যালুমিনিয়াম থাকা উচিত হচ্ছে 20 থেকে 30। লাইম থাকা উচিত 4 থেকে 5, লাইম থাকা উচিত 4 থেকে 5। আর আয়রন অক্সাইড থাকা উচিত মোটামুটি 5, তার আশেপাশে। আর ম্যাগনেসিয়া লেস দেন 1। ওকে, এই গেল হচ্ছে আমাদের মেন কনস্টিটিউয়েন্টস। তাহলে চিপ ইনগ্রিডিয়েন্টস অফ ব্রিক্স অ্যান্ড দেয়ার ফাংশনস আমরা জানবো। তাহলে সিলিকা, স্যান্ড অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্লে, দিস আর টু মোস্ট প্রমিনেন্ট ইনগ্রিডিয়েন্টস। তার মানে সবথেকে বেশি কী কী থাকছে? সিলিকা মানে স্যান্ডের পরিমাণ, আর অ্যালুমিনিয়াম মানে ক্লে পরিমাণ। এই দুটো সবথেকে ব্রিকের মধ্যে বেশি থাকছে। এই দুটো উইথ মিক্স হয় ওয়াটারের সঙ্গে, দেন প্রপার প্রপোর্শনিং করে মিক্স করতে হয়। ইট গেইনস প্লাস্টিসিটি, দ্য প্লাস্টিক মাস ক্যান বি ইজিলি মোল্ডেড অ্যান্ড ড্রাইড। এবার এটাকে মোল্ডিং করা হয় মোল্ডের মাধ্যমে। ইট শুড নট গো থ্রু ক্র্যাকিং, শ্রিঙ্কেজ অর র্যাপিং। এটা আমরা পরবর্তীকালে আলোচনায় আসছি কোনটার জন্য কী হয়। নেক্সট অ্যালুমিনা ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ ক্লে। ইট অ্যাক্টস অ্যাজ এ সিমেন্টিং মেটেরিয়াল ইন র ব্রিক্স। ব্রিক ক্লে ইজ প্লাস্টিক ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যালুমিনিয়ার জন্য কিন্তু এটা প্লাস্টিসিটি থাকে, অ্যালুমিনিয়াম কোয়ান্টিটির জন্য ইট ইম্পার্ট অ্যাকচুয়ালি প্লাস্টিসিটি। দ্য প্লাস্টিসিটি এনশিওরস দ্যাট ব্রিক ক্যান বি মোল্ডেড। তাহলে এই যে আমরা যতগুলো ব্রিকের কম্পোজিশনগুলো পড়লাম, কোন কম্পোজিশনটা কি কাজে লাগে, কি আমাদের দেয়? সিলিকা কিন্তু ইট প্রিভেন্টস শ্রিঙ্কেজ অ্যান্ড র্যাপিং। সিলিকা, এগুলো কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন থাকে। সিলিকা কি করে? সিলিকা প্রিভেন্ট শ্রিঙ্কেজ অ্যান্ড র্যাপিং। দেন অ্যালুমিনিয়া ইম্পার্ট প্লাস্টিসিটি
and easy molding. What does alumina do? Alumina impart plasticity and easy molding. লাইম কি করে? লাইম ফ্লাক্সের কাজ করে, FLUX, ফ্লাক্সের কাজ করে। নেক্সট আয়রন। আয়রন কি করে? আয়রন আমাদের গিভস আস কালার। ম্যাগনেশিয়া কি করে? ম্যাগনেশিয়া ইটস গিভস আস কালার অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউস শ্রিঙ্কেজ। ওকে, এই হচ্ছে আমাদের কোন কম্পোজিশন কি কাজ করে। আচ্ছা, এইবার এটা বলার সঙ্গে সঙ্গে এটা আমাদের বলে রাখা দরকার যে কোনটা যদি এর মধ্যে কোনো একটা ইনগ্রেডিয়েন্ট বেশি হয়ে যায়, কোনো কম্পোজিশন বেশি হয়ে যায়, তাহলে এটা একটা অ্যাডভার্স ইফেক্ট কিন্তু এটার মধ্যে আসতে পারে। সেইগুলো আমরা জানবো কিন্তু। অ্যান এক্সেস অ্যামাউন্ট অফ অ্যালুমিনিয়ার পরিমাণ যদি বেশি হয়ে যায় ইন ক্লে, মাটির মধ্যে, কাদার মধ্যে, ইট মে কজ দ্য ব্রিক্স টু শ্রিঙ্ক, র্যাপ or crack on drying and burning as any other cementing material. তার মানে যদি অ্যালুমিনিয়ার কোয়ান্টিটি 20 থেকে 30% যেটা আমাদের প্রেসক্রাইব ছিল, যেটা আমার বলা ছিল, তার থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা শ্রিঙ্ক করে যাবে ড্রাইংয়ের সময়, বা যখন আর বার্ন করা হবে তখন কিন্তু র্যাপিং হয়ে যাবে, পুড়ে যাবে, ছোট হয়ে যাবে সাইজ। ওকে, নেক্সট সিলিকা। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম সিলিকার কোয়ান্টিটি কত থাকা উচিত? 50 থেকে 60% সিলিকার কোয়ান্টিটি থাকা উচিত ব্রিকে। ইট ইজ প্রেজেন্ট ইন বোথ ফ্রি অ্যান্ড কম্বাইন্ড ফর্ম অ্যাজ ফ্রিজ স্যান্ড। ইট রিমেইনস mechanically mixed with clay. It combined form, it reacts with alumina to form aluminosilicate. Silica prevents raw bricks from cracking. তার মানে সিলিকা কিন্তু র ব্রিক যখন আমরা তৈরি করি বা যখন মোল্ডে করি, তখন সেখান থেকে ক্র্যাকিংয়ের হাত থেকে বাঁচায়কে এই সিলিকার কোয়ান্টিটি। শ্রিঙ্কিং অ্যান্ড র্যাপিং কী কী তাহলে করে? ক্র্যাকিং ঠেকায়, শ্রিঙ্কিং ঠেকায়, র্যাপিং ঠেকায় সিলিকা। The higher the proportion of sand, the more and the shapely and the uniform in texture will be in brick. এইবার আমরা জানবো ব্রিকের মধ্যে, ব্রিকের যে কনস্টিটিউয়েন্টস, তার মধ্যে সিলিকার কোয়ান্টিটি বেশি হয়ে গেলেও কী হবে? অলদো এক্সেস সিলিকা ডিস্ট্রয়েস কোহেশন। তার মানে যদি সিলিকার পরিমাণ ইজ মোর দ্যান 50 to 60% বাই ওয়েট, এর যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইট ডিস্ট্রয়েস দ্য কোহেশন বিটুইন দ্য ব্রিক ক্লে পার্টিকেলস অ্যান্ড মেক ব্রিক ব্রিটেল অ্যান্ড উইক। তাহলে ব্রিকের মধ্যে কোন কনস্টিটিউয়েন্টস বেশি থাকলে ব্রিক ব্রিটেল হয়ে যায়? দ্যাট ইজ সিলিকা। ওকে, দ্য ডিউরেবিলিটি অফ ব্রিক্স লার্জলি ডিপেন্ডস আপন দ্য প্রপার প্রপোর্শন সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম। তার মানে ব্রিকের ডিউরেবিলিটি কতটা হবে, কত ভালো হবে, এগুলো কিন্তু মেইনলি ডিপেন্ডস আপন সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম। নেক্সট লাইম। ব্রিক শুড কন্টেইন এ লিটিল অ্যামাউন্ট অফ ফাইনলি পাউডার্ড লাইম। তার ব্রিকের মধ্যে কিন্তু অল্প পরিমাণ, যেটা আমরা একটু আগে জানছিলাম, 4 to 5% লাইম থাকা উচিত। ইট এনাবেলস সিলিকা অফ এ রিকোয়ার্ড পোর্শন to melt the furnace temperature of 1650 degrees centigrade and burns the particles of brick together, resulting in strong and durable bricks at about 110 degrees centigrade. Lime acts as a catalyst to elevate the furnace temperature to 1650 degrees centigrade, at which silica fuse. তার মানে লাইমের কাজ একটু আগে যেটা বলছিলাম, যখন আমরা প্রতিটা জিনিসের সম্বন্ধে জানছিলাম, এটা ফ্লাস্কের কাজ করে। নাও হোয়াট ইজ ফ্লাক্স? ফ্লাক্স হচ্ছে এটাই যে সিলিকাকে ফিউজ করার জন্য 1650 ডিগ্রি তাপমাত্রায় যে উত্তপ্ত করা হয়, সেইটাই লাইম কাজ করে। ওকে, অ্যাট হুইচ সিলিকা ফিউজেস। দ্য স্লাইটলি ফিউজড সিলিকা ওয়ার্কস অ্যাজ এ স্ট্রং সিমেন্টিং মেটেরিয়াল। এক্সেস লাইম ইন ব্রিকের মধ্যে যদি এক্সেস লাইম হয়ে যায়, এক্সেস লাইমের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ক্লে উইল কজ ভিট্রিফিকেশন অফ ব্রিক। ইট কজেস ব্রিক্স টু মেল্ট। কারণ ব্রিক গলে যেতে পারে, ব্রিকের মধ্যে প্রপার বার্নিং হবে না। অ্যাজ মোর দ্যান দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সিলিকা উইল ফিউজ। তার মানে
সিলিকা ফিউজ হয়ে যাবে, সেই সিলিকাটাই মানে গলে যাবে। যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, লাইমের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিলিকা যেটুকু থাকার কথা সিলিকা সব ফিউজ হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কিন্তু প্রপার্টিস চেঞ্জ হয়ে যাবে। ইট কজেস ব্রিক্স টু মেল্ট অ্যাজ more than the required amount of silica will fuse. The bricks then lose their shape and become disfigured. তার মানে লাইমের কোয়ান্টিটি যদি বেশি হয়ে যায় তাহলে ব্রিকের শেপ ঠিক থাকবে না, ব্রিকের শেপটাই পাল্টে যাবে। ওকে, নেক্সট, আয়রন অক্সাইড। ব্রিক্স কন্টেন এ স্মল কোয়ান্টিটি অফ আয়রন। এটা আমরা আগে জেনেছিলাম 5 to 6% মতো আয়রন থাকবে। আয়রন অক্সাইড অ্যাক্টস অ্যাজ এ ফ্লাক্স লাইক লাইম, এটা ওই লাইমের মতোই কাজ করে। দিস দাস হেল্প সিলিকা টু ফিউজ অ্যাট লো টেম্পারেচার, সিলিকাকে লো টেম্পারেচার ফিউজ করতে সাহায্য করে। ইট ইম্পার্টস এ রেড কালার, তার মানে রেড অক্সাইডের জন্যই কিন্তু রেড কালার হয়। যদি প্রশ্ন করা হয় তাহলে ব্রিকের কালার রেডিশ কেন হয়, তাহলে বলবো হচ্ছে আয়রন অক্সাইডের জন্যই ব্রিকের কালার কিন্তু রেডিশ হয়ে যায়। ওকে, অলসো ইনক্রিজেস দ্য ডিউরেবিলিটি অ্যান্ড ইম্পারবিলিটি অফ দ্য ব্রিক্স, তার মানে ব্রিকের আয়রন অক্সাইডের জন্য সামান্য পরিমাণে ডিউরেবিলিটি বাড়ে এবং ইম্পারবিলিটি বাড়ে। লাস্ট, ম্যাগনেশিয়া। এ স্মল প্রপোর্শন অফ ম্যাগনেশিয়াম ডিক্রিজেস শ্রিঙ্কেজ। ম্যাগনেশিয়ামের কাজ কি? এর শ্রিঙ্কেজটাকে ঠেকানো, রিডিউস শ্রিঙ্কেজ এবং কালার প্রদান করা। আর it gives yellow tint color of the brick, and excess amount of magnesia brick will decay, brick কিন্তু ক্ষয়ে যাবে যদি কিনা ব্রিক্সের মধ্যে ম্যাগনেশিয়ার পরিমাণটা বেশি হয়ে যায়। দ্যাটস ইট ফর টুডে। ওকে, থ্যাংক ইউ।